ভারত সেবায় নিবেদিলে প্রাণ, তুমি যে নিবেদিতা। বিবেকানন্দের মানস তনয়া, চিরশাশ্বত লোকমাতা। ভারত সেবায় নিবেদিলে প্রাণ, ভারত সেবায় নিবেদিলে প্রাণ। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন শ্রীমতী ইন্দ্রাণী চৌধুরী। এক বিদেশিনী নারী শুধুমাত্র স্বামী বিবেকানন্দের ভাবাদর্শকে সামনে রেখে আমাদের দেশ ভারতবর্ষের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন। নিবেদিতা নামে আপামর ভারতবাসীর পরম আত্মীয় হয়ে উঠেছিলেন। আজ তার ১৫৯তম জন্মদিনে তাকে স্মরণ করে বিবেকানন্দ জন্মোৎসব সমিতির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় আজও ভারতপ্রাণা শক্তিময়ী নারী নিবেদিতার জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন সঙ্গীত পরিবেশন করছেন বিশিষ্ট শিল্পী শ্রী শুভ্র মজুমদার। আমি আমার অনুষ্ঠান শুরু করছি। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবি কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবি কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারে পাবো, এই শুধু মনে করি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আমি হৃদে ধরি হে। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। এখন স্বাগত ভাষণ প্রদান করবেন বিবেকানন্দ জন্মোৎসব সমিতির সাধারণ সম্পাদক শ্রী জ্যোতিপ্রকাশ বসু। নমস্কার। আজ 28শে অক্টোবর 2025 ভগিনী নিবেদিতার 159তম জন্মদিবসে বিবেকানন্দ জন্মোৎসব সমিতির সকল সভ্য ও সভ্যাদের তরফ থেকে এই মহীয়সী ভারত উপাসিকাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। বিবেকানন্দ জন্মোৎসব সমিতি 1957 সালে প্রতিষ্ঠাতা সম্পাদক ধীরাজ বসুর নেতৃত্বে রামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শ ও ভাবধারা প্রচার ও সমাজ কল্যাণমূলক কাজের উদ্দেশ্যে স্থাপিত হয়।
এ যাবৎকাল এই সমিতি এই মহান কর্মযজ্ঞ নিষ্ঠার সঙ্গে পালন করে এসেছে। প্রতি বছর শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবীর ও স্বামী বিবেকানন্দের জন্মতিথি মহাসমারোহে পালন করা ছাড়াও স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে 12ই জানুয়ারি আজাদিনবাগে সমিতি প্রতিষ্ঠিত স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে প্রাতঃকালীন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবৃন্দের মাল্যদান অনুষ্ঠান আয়োজন করে থাকেন। 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন এবং ভগিনী নিমিতার জন্মদিন 28শে অক্টোবর উপলক্ষে বিশিষ্ট নাগরিকবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে সান্ধ্যকালীন আলোচনা সভার আয়োজিত হয়েছে বিভিন্ন সভাঘরে। এই অনুষ্ঠানগুলিতে বিভিন্ন সময় বক্তব্য রেখেছেন বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিত্ব, যাদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, উপরাষ্ট্রপতি NK নারায়ণ, রাজ্যপাল নুরুল হাসান, গোপালকৃষ্ণ গান্ধী, কেশরীনাথ ত্রিপাঠী প্রমুখ বিশিষ্ট রাষ্ট্রনায়কগণ। বক্তাদের মধ্যে আমরা পেয়েছি স্বামী লোকেশ্বরানন্দ, স্বামী অচ্যুতানন্দ, স্বামী জিতাত্মানন্দ প্রমুখ সন্ন্যাসীবৃন্দকে। আবার বিভিন্ন সময়ে সভাপতির পদ অলঙ্কৃত করেছেন প্রধান বিচারপতি শঙ্কর প্রসাদ মিত্র, বিচারপতি মুকুল গোপাল মুখোপাধ্যায়, প্রধান বিচারপতি শ্যামল কুমার সেন এবং ডক্টর প্রতাপ চন্দ্র প্রমুখ। সমিতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন প্রফেসর সুনীল বিহারী ঘোষ, ডক্টর শঙ্করী প্রসাদ বসু, ডক্টর নীরোদবরণ চক্রবর্তী প্রমুখ পণ্ডিত ব্যক্তিগণ স্বামী বিবেকানন্দের ভাব প্রচার, এনাদের জ্ঞানগর্ভ বক্তৃতা ও সমিতি কর্তৃক প্রকাশিত সুভেনিয়ার, বিশেষত নিবেদিতা জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত নিবেদিতা স্মরণিকা পাঠক সমাজের কাছে বিশেষভাবে সমাদৃত। প্যান্ডামিক পরবর্তীকালে সমিতি এই সমস্ত সভাগৃহের পরিবর্তে স্বামী বিবেকানন্দ ও নিবেদিতার জন্মদিবস উপলক্ষে আলোচনা চক্র ইন্টারনেটের মাধ্যমে ভার্চুয়াল মিটিং আয়োজিত করে সমিতির সভাপতি প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী সমল কুমার সেনের উপদেশে। এর ফলে বহু মানুষ সমাজ মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। এবছর আমরা সমিতির নিজস্ব ফেসবুক অনুষ্ঠান প্রচারের আবদ্ধ না থেকে প্রাণারাম চ্যানেলের সাহায্যে নিবেদিতার জন্মদিন উপলক্ষে আলোচনা চক্র প্রচার করার চেষ্টা করছি, যাতে ভগিনী নিবেদিতার ভাবাদর্শ এক বিরাট সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আজকের অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর গীতশ্রী বন্দনা সেনগুপ্ত, নিবেদিতা গবেষক শ্রী গোপেন্দ্র চৌধুরী এবং আমাদের সমিতির কার্যকরী সভাপতি শ্রী রবীন্দ্রনাথ মজুমদার। সঙ্গীত পরিবেশন করছেন শুভ্র মজুমদার ও হিমাদ্রি মুখোপাধ্যায়। তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা যারা এই
অনুষ্ঠানের অংশগ্রহণ করেছেন ফেসবুক অথবা প্রাণারাম চ্যানেলের ইউটিউবের মাধ্যমে এবং এই অনুষ্ঠানটি দেখে ভগিনী নিবেদিতার প্রতি অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। স্বাগত ভাষণ প্রদান করলেন সমিতির সাধারণ সম্পাদক শ্রী জ্যোতিপ্রকাশ বসু মহাশয়। এখন বক্তব্য রাখবেন শিলিগুড়ি মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপিকা ইতিহাসবিদ ডক্টর গীতশ্রী বন্দনা সেনগুপ্ত। আজ একটি মহাপবিত্র দিন, ভগিনী নিবেদিতার জন্মদিন। এই দিনে তাকে অন্তরে শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি। কিন্তু কিভাবে তাকে স্মরণ করব? তিনি তো একটি একক ব্যক্তিসত্তা নন। অতুলনীয় এই নিবেদিতা চরিত্রের দ্যুতি কত দিকে কতভাবেই না বিকীর্ণ হয়েছে। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, শিক্ষা, সাংবাদিকতা, রাজনীতি। প্রাচীন গ্রিক নাট্যকার ইস্কাইলাসের ভাষায় বলতে ইচ্ছে করে, মাইটি সামিট নেভার টু দ্য স্টার্স। আমার ক্ষুদ্র সামর্থ্যে নিবেদিতা চরিত্রের এই বিশাল ব্যাপ্তিকে পরিমাপ করা কোনোভাবেই সম্ভব নয়। তিনি একান্তভাবে প্রাণপণে চেয়েছিলেন জাতীয় চেতনার জাগরণ। বিজ্ঞান, শিল্প, সাহিত্য, ইতিহাস সব ক্ষেত্রে ভারতীয় চেতনার জাগরণ। তার মূল লক্ষ্য ছিল কিভাবে বিশ্বের দরবারে ভারতবর্ষের মহিমাকে তুলে ধরা যায় এবং ব্রিটিশ শাসনের শৃঙ্খল থেকে ভারতকে মুক্ত করা যায়। সব বিষয়ে আত্মবিশ্বাস জাগিয়ে তিনি জাতীয়তাবাদকে এক নতুন দিশায় প্রতিষ্ঠিত করেন। 1867 খ্রিস্টাব্দের 28 অক্টোবর আয়ারল্যান্ডে সিস্টার নিবেদিতার জন্ম। পিতা ছিলেন ধর্মযাজক। 1895-তে লন্ডনে স্বামী বিবেকানন্দের সঙ্গে তার দেখা হয় এবং তার জীবনের গতিপথ একেবারে পাল্টে যায়। জন্মসূত্রে আইরিশ নিবেদিতা স্বাধীনতা প্রিয়া ছিল একদম রক্তে, বিপ্লবও ছিল রক্তে। এছাড়া রাশিয়ার নিহিলিস্ট আন্দোলনের সঙ্গেও এককালে তার যোগ ছিল। নিবেদিতা চরিত্রের এই দিকগুলি আমরা ভুলি না। এই প্রসঙ্গে একটি জিনিস মনে রাখা দরকার, জাতীয় আন্দোলনে ভূমিকা গ্রহণের দুটি পথ আছে। একটি হচ্ছে জাতিকে স্বাধীনতার আকাঙ্ক্ষায় জাগিয়ে তোলা এবং স্বাধীনতা অর্জনের পথ নির্ধারণ করে সাহসের সঙ্গে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করা। অন্যটি হল সক্রিয়ভাবে স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হওয়া এবং সেজন্য দরকার হলে নির্ভয়ে প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত থাকা। এই দুয়ের সমন্বয়ে কোনো দেশের জাতীয় আন্দোলন সফলভাবে এগিয়ে যায়। এক্ষেত্রে ইতালির ঐক্য আন্দোলনের কথা আমরা মনে করতে পারি। ম্যাৎসিনি ইটালি ভাষীর মনে একতা ও স্বাধীনতা প্রেরণা সঞ্চার করলেন। বাকি কাজটা করলেন কাউন্ট ক্যাপুল ও গ্যারিবল্ডি। অবশ্য ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলনায় অনেক দীর্ঘ এবং পথও অনেক জটিল। উত্থান পতনের উচ্চাবচতায় তা সমাকীর্ণ। প্রথমত ভারত হচ্ছে একটি বিশাল দেশ, জনসংখ্যাও বিশাল। দেশের মানুষের অনেকেই, এমনকি অনেক নেতৃস্থানীয় ব্রিটিশ শাসনকে মঙ্গলজনক মনে করতেন। ব্রিটিশদের নানাভাবে সাহায্য করতে অনেকেই উৎসুক ছিলেন। অন্যদিকে দারিদ্র নিষ্পেষিত আপামর জনগণের কাছে স্বদেশী শাসন না বিদেশি শাসন, এই নিয়ে মাথা ঘামাবার কোনো ফুরসতই ছিল না। ব্রিটিশরা দীর্ঘদিন এদের শাসন করেছে, মুষ্টিমেয় তারা ছিল সংখ্যায়, আর এদেশীয় মানুষেরই সহায়তায় তারা এ কাজ করেছে। সৈন্যদলেও ভারতীয় সিপাহীরাই প্রবলভাবে সংখ্যাগরিষ্ঠ। এই পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে জাতীয় চেতনা সঞ্চার করা যে কি পরিমাণ দুরূহ কাজ ছিল তা আমরা শুধু কল্পনাই করতে পারি। ইতিমধ্যে ভারতের জাতীয় কংগ্রেস
তাদের বাৎসরিক অধিবেশনে প্রতি বছর ব্রিটিশ সরকারের কাছে তাদের দাবি দাওয়াগুলি আবেদন নিবেদনের আকারে পেশ করছিল। দাবি দাওয়াগুলো তেমন জোরালো ছিল না, স্বাধীনতার দাবি আদৌ ওঠেনি। এসব ছিল যেন অনেকটা ভিক্ষা যাওয়ার মতো। ব্রিটিশরা এতে সামান্যই কর্ণপাত করত। স্বামী বিবেকানন্দ কংগ্রেসের এই আবেদন নিবেদনের রাজনীতি একদম পছন্দ করেননি। তীব্র বিদ্রূপে তাকে আক্রমণ করেছেন। এই পরিবেশে মিস মার্গারেট নোবেল ভারতের মাটিতে প্রথম পা রাখলেন। দিনটা হলো 1898-এর 28শে জানুয়ারি। তার জাহাজ কলকাতা বন্দরে এসে পৌঁছলে মার্গারেটকে অভ্যর্থনা করতে জেটিতে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ। এর আগে 1897-এর 29 জুলাই আলমোড়া থেকে মার্গারেটকে যে চিঠি তিনি দিয়েছিলেন তাতে অনেক গুরুত্বপূর্ণ কথা ছাড়াও জানিয়েছিলেন যে ভারতের জন্য একজন প্রকৃত সিংহিনীর প্রয়োজন। এইভাবেই নিবেদিতার প্রতি তার ডাক পৌঁছেছিল। আমরা এরপরে দেখি ভারতের জাতীয় চেতনা জাগরণের ক্ষেত্রে নিবেদিতা সিংহিনীর ভূমিকায় পালন করেছেন। 1895-এ লন্ডন শহরে তিনি স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ পান। তার বক্তৃতার দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হন এবং তার জীবনের গতিপথই পাল্টে যায়। স্বামীজির আহ্বানে তিনি ভারতে এসে উপস্থিত হলেন। যদিও এদেশের দারিদ্র, কুসংস্কার, সমাজের আরও নানা দুরবস্থা সম্পর্কে তিনি নিবেদিতাকে বারবার সতর্ক করে দিয়েছিলেন, তবে মিস মার্গারেট নোবেল তাতে টলেননি। তিনি 1898-এ ভারতে চলে এলেন। সেই বছরই 25শে মার্চ স্বামীজি তাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করেন। নতুন নাম হয় তার নিবেদিতা। ভারতের জন্য মিস মার্গারেট নোবেল নিবেদিত হলেন, উৎসর্গীকৃত হলেন। 1898-এর 13ই নভেম্বর কালী পুজোর দিন কলকাতার বাগবাজারের 16 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে মেয়েদের জন্য একটি স্কুল নিবেদিতা খোলেন। স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণের অন্য কয়েকজন অনুগামীও সেখানে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের উদ্বোধন করেন স্বয়ং শ্রী শ্রী মা শারদামণি। তিনি বিদ্যালয়ের জন্য জগৎজননীর আশীর্বাদ প্রার্থনা করেন। শিক্ষকতা করবার অভিজ্ঞতা নিবেদিতার আগেই ছিল। লন্ডনে অন্তত 10 বছর তিনি নিজের একটা স্কুলে পড়িয়েছেন। তার নিজস্ব শিক্ষার বিষয়ও ছিল বহুমুখী: বিজ্ঞান, শিল্প, সাহিত্য ও সঙ্গীত। এছাড়া তার পিতা তাকে শিখিয়েছিলেন মানব সেবাই হচ্ছে ঈশ্বর সেবা। এই সবকটি বিষয়ই নিবেদিতা পরিপূর্ণভাবে আত্মস্থ করেছিলেন। সেকালে কলকাতায় মেয়েদের স্কুল খোলা এবং ছাত্রী জোগাড় করা ছিল একটা কঠিন বিষয়। পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি ঘুরে তিনি ছাত্রী সংগ্রহের চেষ্টা করেন। সবসময় যে সাদর অভ্যর্থনা পেয়েছে তাও নয়, অনাদর, বিরাগ এসব তো প্রায়ই জুটেছে, কিন্তু নিবেদিতা তা গ্রাহ্য করেননি। ধীরে ধীরে বেশ কয়েকজন ছাত্রী আগ্রহ করে ভর্তি হয়ে যায়। নিবেদিতা তাদের সাদরে গ্রহণ করেন এবং নানাভাবে শিক্ষাদান করতে শুরু করেন। লেখাপড়া ছাড়াও পূজা, আলপনা, সূচিশিল্প, পুরনো ঐতিহ্যের গল্প সবই শেখানো হতে থাকে। মেয়েরা খুবই আনন্দ পেতে থাকে। ধীরে ধীরে এদেশের সমাজের সঙ্গে সামান্য হলেও তার প্রত্যক্ষ যোগ গড়ে ওঠে। 1898-এ কলকাতায় প্লেগ রোগ মহামারী আকারে দেখা দেয়। নিবেদিতা এবার মানব সেবার কাজে ঝাঁপিয়ে পড়েন। স্বামী বিবেকানন্দ অনুপ্রেরণা দিয়েছেন। নিবেদিতা স্থানীয় যুবকদের সহায়তায় রোগীর সেবা শুশ্রূষার কাজ চালিয়ে যান। সেই সঙ্গে শুরু হয় পল্লীর আবর্জনা পরিষ্কারের কাজও। স্বামী বিবেকানন্দ ও অন্যান্যরা যেমন, তেমনি নিবেদিতা স্বয়ং ঝাড়ু হাতে পথে নেমে পড়েন। স্থানীয় যুবকেরাও পিছিয়ে থাকলেন না। ব্রিটিশ শাসনের অনৌচিত্য ও সাধারণ মানুষের দুর্দশার চিত্র নিবেদিতাকে অস্থির করে তোলে। ব্রিটিশ শাসন বিরোধী মনোভাবের দহন জ্বালায় দ্রুত তিনি
বন্যিশিকায় পরিণত হন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, যেন কোনো ঋষির আত্মা এর দেহে পুনর্জন্ম গ্রহণ করেছে। ভারতের স্বপ্ন, নিবেদিতার স্বপ্ন, ভারতের চিন্তা নিবেদিতায় প্রকাশিত। ঠিক এই সময়ে তার যোগাযোগ হলো এক অভারতীয় প্রাচ্যভাষী, যিনি কিছু একটা করবার জন্য প্রস্তুত হচ্ছিলেন। কাকুজো ওকাকুরা নামে এই জাপানি কবি ও মনীষী 1902 জানুয়ারিতে ভারতে এসেছিলেন স্বামী বিবেকানন্দকে জাপানে নিয়ে যাওয়ার জন্য। নিবেদিতার সঙ্গে ওকাকুরা প্রথম সাক্ষাৎ মার্চ মাসে। ওকাকুরা ইতিমধ্যেই মিস ম্যাকলাউডের সঙ্গে ভারত ভ্রমণ করেছেন। মিস ম্যাকলাউড ওকাকুরাকে নিবেদিতার প্রচণ্ড ব্রিটিশ শাসন বিরোধী মনোভাবের কথা জানিয়েছেন। ভারতে জাতীয়তা সৃষ্টি সম্বন্ধে নিবেদিতার অভিপ্রায়ের কথাও বলেছেন। ওকাকুরা ছিলেন আপাদমস্তক জাতীয়তাবাদী। তার সঙ্গে পরিচিত হবার পর নিবেদিতা ওকাকুরার সঙ্গে কলকাতার জাতীয়তাবাদী মহলের যোগাযোগ ঘটাবার কথা চিন্তা করেন। স্বামী বিবেকানন্দের কনিষ্ঠ ভ্রাতা ভূপেন্দ্রনাথ দত্তই প্রথম লিখিতভাবে নিবেদিতা ওকাকুরার মিলিত বিপ্লব প্রচেষ্টার কথা বলেছেন। 1926 মাঝামাঝি সময়ে কলকাতা থেকে প্রকাশিত ভূপেন্দ্রনাথের অপ্রকাশিত রাজনৈতিক ইতিহাস বইতে এ কথা উল্লেখ করে জানান, মহারাষ্ট্রে বৈপ্লবিক দলের সঙ্গে বাংলার সংযোগ স্থাপিত হয়েছিল। ভূপেন্দ্রনাথের বইটি বাজেয়াপ্ত হয়। স্বাধীনতার পরে প্রকাশিত ভূপেন্দ্রনাথের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম গ্রন্থে তিনি আরও লেখেন, নিবেদিতা ওকাকুরার এই বিপ্লব প্রচেষ্টায় মিস ম্যাকলাউডের অর্থ ব্যবহৃত হয়েছে এবং এই সূত্রে নিবেদিতা পরবর্তীকালে কোনো কোনো উচ্চ মহলে যোগাযোগ স্থাপনে সক্ষম হয়েছেন, ফলে গোপন কাগজপত্র ও অন্য বস্তু চালাচালি করতে পেরেছে। কিন্তু ওকাকুরার সঙ্গে মিলিতভাবে নিবেদিতার এই রাজনৈতিক কার্যকলাপ স্বামী বিবেকানন্দ পছন্দ করেনি। বৈদেশিক সাহায্য গ্রহণ সম্বন্ধে স্বামীজি অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন। এই সূত্রে বিদেশি অনুপ্রবেশ করতে পারে এমন আশঙ্কা তাঁর মনে ছিল। যাই হোক, ওকাকুরা নিবেদিতার বৈপ্লবিক পর্ব বেশি দিন চলেনি। নিবেদিতা শীঘ্রই স্বামীজির অনুসরণে বুঝতে পারেন যে ভারতবর্ষের মতো বিরাট দেশের মুক্তি খুব অল্প সময়ে কয়েকটি সন্ত্রাসমূলক কাজের দ্বারা ঘটানো সম্ভব নয়। রাশিয়ার নিহিলিস্ট নেতা ক্রপটকিনও রাশিয়া সম্পর্কে নিবেদিতাকে একই কথা বলেছিলেন। তবে বিপ্লববাদ নিবেদিতা ছাড়লেন রাতারাতি বিপ্লব ঘটাবার মনোভাবকে। 1902 4 জুলাই স্বামী বিবেকানন্দের দেহান্ত হয়। ওকাকুরা অক্টোবরে ভারত ছেড়ে চলে যান। ইতিমধ্যে নিবেদিতা উপলব্ধি করেছিলেন যে জনগণের মধ্যে চেতনা সঞ্চার না হলে বিপ্লবের পটভূমি প্রস্তুত হবে না। শুরু করলেন ব্যাপক ভারত পরিক্রমা। ঝড়ের বেগে এই বিশাল দেশের নানা প্রান্তে ছুটে গেলেন। উত্তর ও দক্ষিণ ভারতের প্রধান শহরগুলিতে বহু সভা সমিতিতে প্রচণ্ড উদ্দীপনাময়ী অগ্নিগর্ভ বক্তৃতা দিলেন। সত্যিই যেন ইতালি ম্যাটসিনি, মহান ভারতের সুপ্রাচীন সভ্যতার ঐতিহ্য ও বর্তমান ব্রিটিশ শাসনের শোষক চরিত্র, এই সব ছিল তার বক্তৃতার বিষয়। কলকাতায় ফিরেও তিনি বক্তৃতা দিয়েছেন। 1904 26 ফেব্রুয়ারি কলকাতা টাউন হলে তিনি ডাইনামিক রিলিজন নামে এক বক্তৃতা দেন। এই বক্তৃতার বিষয়ে বিপিনচন্দ্র পাল বলেন, ইহা ডাইনামিক রিলিজন নয়, ইহা ডিনামাইট। বিখ্যাত সাংবাদিক ফ্লেজার বেয়ারের স্মৃতিকথায় জানতে পারি যে ওই বক্তৃতা সভায় তিনিও উপস্থিত ছিলেন। কয়েক বছর পরে নিবেদিতা যদি ওই বক্তৃতা দিতেন তাহলে তাকে নির্বাসনে যেতে হতো। নিবেদিতার এই সময় চিঠিগুলিও অগ্নিগর্ভ। মাতৃভূমি আবার কবে জাগ্রত হবেন, এই ছিল তার চিরন্তন ভাবনা। ভাবনার তীব্রতাও ছিল কম নয়। ইতিমধ্যে 1904 নিবেদিতার বিখ্যাত বই দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ প্রকাশিত হল। এটি একটি প্রবন্ধ সংকলন। ভূমিকা লিখেছেন রবীন্দ্রনাথ। বইটি
ভারতীয় সমাজের, বিশেষত ভারতীয় নারীদের জীবন ও সংস্কৃতির উপর বিশ্লেষণাত্মক লেখা। বইটি প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে ব্যাপক সাড়া পড়ে যায়। ভারতের স্বাধীনতা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বইখানি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক দলিলের কাজ করে। নিবেদিতা নিজে মনে করতেন বইটি আসলে তার মধ্য দিয়ে স্বামীজিরই রচনা। নিবেদিতা বইটি স্বামীজিকে উৎসর্গ করেন, অবশ্য স্বামীজির নাম উল্লেখ করেননি, শুধু লিখেছেন ওয়াহ গুরু কে ফতে। এটা স্বামীজিরও প্রিয় ধ্বনি। উৎসর্গ বাক্যটি নিবেদিতার হয়ে জগদীশ চন্দ্র বসু নিজের হাতে লিখে দেন। এছাড়া জাতীয়তার উপর নিবেদিতা অজস্র বক্তৃতা দিয়েছেন, প্রবন্ধ লিখেছেন। তিনি লিখছেন, আমার লাঙলের ফলা ভারতের উপর দিয়ে কেটে এগিয়ে যাক, গভীরে, আরো গভীরে ঢুকে যাক, একেবারে কেন্দ্রে। এইসব বক্তৃতা ও লেখায় নিবেদিতা বারবার ভারতের দুর্ভিক্ষ, ঘন ঘন নানা মহামারীতে দেশের লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কথা উল্লেখ করে গর্জে উঠেছেন। আবার আইনের সাহায্যে বিপুল পরিমাণ সম্পদ এদেশ থেকে নিয়মিত নিঃশব্দে বিদেশে পাচার হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে অগ্নিবর্ষণ করেছেন। প্রবল আবেগের বশে লিখেছেন, যুদ্ধের সময় মানুষ মরে মানুষের মতো, শান্তির সময় মানুষ মরে পোকামাকড়ের মতো। কিংবা তৈমুর লং নাদির শাহ বা অন্য কোনো লুটেরা ভারত থেকে এই পরিমাণ সম্পদ কেড়ে নেয়নি। দেশ থেকে বেরিয়ে গিয়ে এই সম্পদ হাজির হয়েছে বিদেশের তটভূমিতে, সেখানকার মানুষদের সম্পন্ন করতে। একই সঙ্গে দুর্ভিক্ষ প্লেগে ভারতীয়দের মৃত্যু হচ্ছে অনবরত। ব্রিটিশ শাসকদের দম্ভ ও ভণ্ডামির বিরুদ্ধে নিবেদিতা ছিলেন খড়গহস্ত। লর্ড কার্জনের শাসনকালে এই সুযোগ এসে যায়। 1904-এ লর্ড কার্জন ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট পাশ করিয়ে বিশ্ববিদ্যালয় কলেজগুলির উপর সরকারি নিয়ন্ত্রণ আরোপ করেন। শিক্ষার উপর এই সরকারি হস্তক্ষেপকে নিবেদিতা মানুষের পবিত্রতম অধিকারের উপর হস্তক্ষেপ মনে করলেন। নানা বক্তৃতা চিঠিতে এই নীতিকে তিনি প্রবলভাবে আক্রমণ করলেন। এই প্রসঙ্গে স্যার আশুতোষের একটি প্রবাদ প্রতিম উচ্চারণও আমাদের মনে পড়ে, ফ্রিডম ফার্স্ট, ফ্রিডম সেকেন্ড, ফ্রিডম অলওয়েজ। রাজনৈতিকভাবেও নিবেদিতা কার্জনকে বিপাকে ফেলার সুযোগ পেলেন। 1905-এর 11 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন বা সমাবর্তন বক্তৃতাকালে কার্জন সদর্পে ঘোষণা করেন যে নীতিবোধ ও সত্যনিষ্ঠায় প্রাচ্যের তুলনায় পাশ্চাত্য অনেক বেশি উন্নত। অর্থাৎ প্রকারান্তরে ভারতীয়দের মিথ্যাবাদী বলা হলো। সদ্য পাশ করা হল ভর্তি ছাত্র চুপচাপ এই অপমান সহ্য করে গেলেন। নিবেদিতাও সেখানে উপস্থিত ছিলেন। তিনি কিন্তু সহ্য করার মানুষ নন। উত্তেজিত তিনি স্যার গুরুদাসকে তক্ষুনি ইম্পিরিয়াল লাইব্রেরিতে টেনে নিয়ে গেলেন এবং কার্জনের প্রবলেমস অব দি ইস্ট বইখানি বার করে দেখালেন। কার্জন নিজেই কয়েকটি ঘটনার উল্লেখ করে বলেছেন যে স্বার্থসিদ্ধির জন্য তিনি কিরকম মিথ্যাচার করেছেন। 13 ফেব্রুয়ারি অমৃতবাজার পত্রিকায় সেই উদ্ধৃতি সহ খবর প্রকাশিত হলো। লেখাটির শিরোনাম নানা ভূমিকায় কার্জন। এরপর স্টেটসম্যান পত্রিকায় লর্ড কার্জনের উক্তির বিরুদ্ধে প্রতিবেদন লেখা প্রকাশিত হয়। অন্যান্য পত্রিকায়ও এই বিষয়ে লেখা শুরু হলো। টাউন হলে হলো এক বিরাট সভা। বাগবাজারে তার বাড়িটি ছিল ছোট এবং সব রকম স্বাচ্ছন্দ্য বঞ্চিত, কিন্তু তখনকার শ্রেষ্ঠ মানুষদের মিলনস্থল ছিল ওই বাড়ি। রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র বসু, অবনীন্দ্রনাথ, গোখলে, অরবিন্দ এবং আরো কত গুণী মনীষীর পদতুলি পড়তো সেখানে। গোখলে বলেছেন, নিবেদিতার সঙ্গে দেখা করা যেন প্রকৃতির কোনো দুর্দান্ত শক্তির সংস্পর্শে আসার মতো। তামিল জাতীয়তাবাদী কবি সুব্রমণ্যম ভারতী নিবেদিতার সঙ্গে একবার মাত্র দেখা করেছিলেন। তাকে গুরুর মর্যাদা দিয়ে বলেছিলেন, তিনি আমাকে ভারত মাতার পরিপূর্ণতার রূপ দেখিয়েছেন। এছাড়া ওই ঘরটিতে সব রকম স্বাধীনতা সংগ্রামীরা আসা যাওয়া করতেন।
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় গোপনে বিপ্লবীদের সাহায্য করতেন নিবেদিতা। বিপ্লবী হেমচন্দ্র কানন্দকে নিবেদিতা ফ্রান্সে পাঠিয়েছিলেন বোমা তৈরির ফর্মুলা জেনে আসবার জন্য। ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে গোপনে কলকাতার বাগবাজার ঘাট থেকে নৌকোপথে চন্দননগরে পালিয়ে যেতে তিনি অরবিন্দকে সাহায্য করেছিলেন। চন্দননগর ছিল ফরাসি শাসনাধীনে, ব্রিটিশদের ধরাছোঁয়ার বাইরে। এর আগেই অরবিন্দ নিবেদিতার নামকরণ করেছিলেন শিখাময়ী। নিবেদিতা কলকাতা পৌঁছবার কিছুদিন পরেই জগদীশচন্দ্র বসুর সঙ্গে তার পরিচয় হয়। বিজ্ঞান সাধনা বিষয়ে নিবেদিতা খুবই আগ্রহী ছিলেন। পরাধীন দেশের আত্মমর্যাদা জাগিয়ে তোলার জন্য বিজ্ঞান সাধনায় এগিয়ে যাওয়াও যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ, একথা নিবেদিতা মনে প্রাণে বিশ্বাস করতেন। সুতরাং জগদীশচন্দ্র ও তাঁর স্ত্রী অবলা বসুর সঙ্গে নিবেদিতার ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হল। যদিও বিজ্ঞানী মহাশয় বয়োজ্যেষ্ঠ ছিলেন, তবু নিবেদিতার বাৎসল্য এক্ষেত্রে জাগ্রত হল। তিনি তাকে ব্রায়ান বা খোকা ডাকতেন। অবলা বসু তার বৌমা। জীবনব্যাপী এক নিবিড় বন্ধুত্বের সূচনা হলো। পরাধীন দেশে বিজ্ঞান চর্চা চালিয়ে যাওয়ার যথেষ্ট প্রতিকূলতা ছিল। এরই মধ্যে সাদামাটা আয়োজনে সর্বাধুনিক বিজ্ঞান তপস্যা নিমগ্ন রয়েছে জগদীশ বসু। নিবেদিতা এসে দাঁড়ালেন তাদের পাশে, নানাভাবে উৎসাহ দিলেন, যোগাযোগ করালেন সারাবুলের সঙ্গে। প্রয়োজনীয় অর্থ সাহায্য এলো সারাবুলের কাছ থেকে। রবীন্দ্রনাথ ও জগদীশচন্দ্রের জন্য অর্থ সংগ্রহ করেছেন। সারাবুলকে জগদীশচন্দ্র মায়ের মতো দেখতেন। বিদেশি শাসকের অসহযোগিতার পরিপ্রেক্ষিতে নিবেদিতার এই সহযোগিতার কোনো তুলনা হয় কি? জগদীশচন্দ্র বসুর স্বপ্ন ছিল একটি স্বাধীন গবেষণাগার প্রস্তুত করবেন। নিবেদিতা নিজেও এই স্বপ্ন দেখতেন, যেখানে উপযুক্ত পরিবেশে তার ব্রায়ান বা খোকা আপন সাধনায় নির্বিঘ্নে নিমগ্ন থাকতে পারবেন। সারাবুল প্রচুর অর্থ দিলেন, বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হল। কিন্তু তখন নিবেদিতা বা সারাবুল কেউই আর ইহলোকে নেই। 1917 নভেম্বর এই মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। মন্দিরের চূড়ায় আছে নিবেদিতার প্রিয় চিহ্ন বজ্র। এটাই বসু বিজ্ঞান মন্দিরের প্রতীক। মন্দিরের প্রবেশ পথে জপমালা হাতে এক রিলিফ নারী মূর্তি আছে। মনে করা হয় এই মূর্তি নিবেদিতাকেই স্মরণ করে। মূল গেট দিয়ে প্রবেশের পরে বাঁদিকে ছোট্ট একটি পদ্মাকৃতি জলাশয় আছে। শোনা যায় ওই জলাশয়ের নিচে নিবেদিতার চিতাভস্ম আছে। সর্বত্রই নিবেদিতার নিরুচ্চার উপস্থিতি। কেনই বা হবে না? নিবেদিতা ছিলেন উৎসাহদাত্রী, প্রেরণাদাত্রী তো বটেই। তাছাড়াও জগদীশচন্দ্রের গবেষণাপত্রগুলির রচনা বা অন্য গ্রন্থের কাজে নিবেদিতা সক্রিয় সহযোগিতা করেছেন। ভাষার উপর তার অসামান্য দখল ছিল, আর ছিল বিজ্ঞান প্রেম। তাই তিনি পরিমার্জনা সম্পাদনা করে তবে জগদীশচন্দ্রের গবেষণাপত্র বা গ্রন্থগুলির প্রকৃত সুষ্ঠু প্রকাশযোগ্য রূপ দিয়েছেন। তার এই অমূল্য দান অতুলনীয়। প্রসঙ্গত আরেকজনের কথাও আমাদের মনে পড়ে। মনীষী দীনেশচন্দ্র সেনের সঙ্গে তার ঘনিষ্ঠ সংযোগ ছিল। দীনেশচন্দ্রের হিস্ট্রি অব বেঙ্গলি লিটারেচার বইটির ভাষার সংশোধন ও পরিমার্জনও নিবেদিতাই করে দিয়েছিলেন। জাতীয় আন্দোলনের পরিপ্রেক্ষিতে নিবেদিতার আরেকটি বিষয় হচ্ছে জাতীয় পতাকার ভাবনা। জাতীয় পতাকা জাতীয় জীবনের প্রতীক। এ বিষয়ে নিবেদিতা অগ্রণী ছিলেন। 1904-এ বুদ্ধগয়া ভ্রমণকালে তিনি বজ্রচিহ্ন দেখেন এবং উদ্দীপ্ত হয়ে অবিলম্বে বজ্রচিহ্নকেই জাতীয় প্রতীক করতে চান। 1905 থেকেই তিনি জাতীয় পতাকা নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। এরপর 1909-এ মডার্ন রিভিউ পত্রিকায় তিনি চিত্র সম্বলিত একটি প্রবন্ধ প্রকাশ করেন, জাতীয় পতাকায় বজ্র। নিবেদিতা ব্যাখ্যা দেন, স্বার্থশূন্য ব্যক্তি মাত্রই বজ্র। তার পরিকল্পিত পতাকায় রক্তবর্ণ জমিতে স্বর্ণবর্ণ বজ্র, পাশের শ্বেত অংশ
বজ্র হচ্ছে নিঃস্বার্থতার প্রতীক, আত্মশক্তির প্রতীক। আগেই আমরা দেখেছি যে জাতীয় চেতনাকে নিবেদিতা সামগ্রিকভাবে দেখতেন। এই সমগ্রতায় ছিল ইতিহাসও। তার ইতিহাস বোধে সম্পৃক্ত ছিল জাতীয় ঐতিহ্যের ধারণা। রমেশচন্দ্র দত্ত, যৌনাথ সরকারের মতো লেখককে তিনি ভারতীয় দৃষ্টিকোণ থেকে ইতিহাস লিখতে অনুপ্রাণিত করেছেন। তিনি জানতেন যে বিদেশি ঐতিহাসিকেরা ভারত ইতিহাসে প্রকৃত মর্ম বুঝতে পারবে না এবং তার ভুল ব্যাখ্যাও করবে। ঠিক একই কথা প্রযোজ্য ভারতের জাতীয় শিল্পের জাগরণের প্রসঙ্গে। তিনি বিশেষভাবে বিশ্বাস করতেন যে প্রত্যেক দেশের জাতীয় জীবনের মূল সুরটি সাহিত্য, শিল্প ও সংস্কৃতির মধ্য দিয়ে প্রবাহিত হয় পূর্বসূরি থেকে উত্তরসূরিতে। এই জন্য তিনি ভারতের জাতীয় শিল্পের জাগরণে এত আগ্রহী ছিলেন। এর কারণ ছিল তখন পশ্চিমী ধারণা ছিল এইরকম যে ভারতীয় শিল্প গ্রিক শিল্পের প্রভাবাধীন এবং তাই তাতে কোনো মৌলিকতা নেই। এই ধরনের মনোভাবকে প্রতিহত করবার জন্য নিবেদিতা হ্যাভেলের সঙ্গে মিলে ভারতীয় শিল্পের পুনর্জাগরণের অন্যতম অগ্রদূত হয়ে ওঠেন। অবনীন্দ্রনাথ নির্দ্বিধায় স্বীকার করেছেন যে নিবেদিতার সাহচর্য, উৎসাহ ও প্রেরণাতেই তিনি ধীরে ধীরে পাশ্চাত্য রীতি ছেড়ে ভারতীয় রীতিকে মনে প্রাণে গ্রহণ করেন। রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত মডার্ন রিভিউ ম্যাগাজিনের সঙ্গে নিবেদিতার গভীর সম্পর্ক ছিল। তিনি এই পত্রিকার একজন গুরুত্বপূর্ণ লেখিকা ছিলেন। ধর্ম, সাহিত্য, সমাজতত্ত্ব, শিল্প এবং রাজনীতি নিয়ে প্রবন্ধ লিখতেন। তার প্রথম প্রবন্ধটিই ছিল জাতীয়তা গঠনে শিল্পের কার্যকারিতা। নিবেদিতার প্রবল গভীর শিল্পবোধ রামানন্দকে খুবই প্রভাবিত করেছিল। নিবেদিতার পরামর্শে অবনীন্দ্রনাথ ও তাঁর শিষ্যদের শিল্পকর্মগুলির ছবি মডার্ন রিভিউ ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হতে থাকে। মডার্ন রিভিউ তখন অত্যন্ত সম্মানিত এবং ব্যাপক প্রচারিত একটি পত্রিকা। এই সূত্রে ওই ছবিগুলিও গরিব মানুষদের কাছে পৌঁছে দেয়। শঙ্করী প্রসাদ বসুর মতে ভারতের শিল্প আন্দোলনে এবং সেই সময়কার শিল্পীদের জন্য রামানন্দ যা করেছেন তা তুলনীয়। আর এসবেরই পেছনে ছিলেন ভগিনী নিবেদিতা। এছাড়া জাতীয় শিল্প চর্চার আরেকটি ঘটনায় নিবেদিতার ভূমিকার কথা আমরা কখনোই ভুলতে পারি না। সেটা হলো অজন্তা গুহাচিত্রের অনুলিপি তৈরির কাজে তার সহযোগিতা। লেডি হেডিংহ্যাম যখন অজন্তার গুহাচিত্রগুলি প্রতিলিপি করতে শুরু করেছেন তখন নিবেদিতার অনুপ্রেরণা অবনীন্দ্রনাথ তার শিষ্য নন্দলাল বসু, অসিত কুমার হালদার প্রমুখদের অজন্তায় পাঠান সেই কাজে। শিল্পীদের থাকা, খাওয়া ইত্যাদি সব ব্যবস্থায় নিবেদিতা করে দেন। জাতীয় শিল্পের জাগরণে অজন্তা শিল্পের যে কি প্রভাব, কি গুরুত্ব তা শিল্পরসিক মাত্রই বুঝতে পারবে। অবনীন্দ্রনাথ বলেছেন, বিদেশি যারা ভারতবর্ষকে সত্যকার ভালোবেসেছিলেন, নিবেদিতার স্থান তাদের মধ্যে সবচেয়ে বড়। অবনীন্দ্রনাথের কাছে নিবেদিতা ছিলেন যেন বাণভট্ট রচিত কাদম্বরী মহাশ্বেতা, সেই চন্দ্রমণি দিয়ে গড়া মূর্তি। আর্ট সোসাইটির পার্টিতে সন্ধ্যাবেলা নিবেদিতা এলেন। সেই শুভ্রসূচি সাজ, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় সোনালি রূপালি চুল উঁচু করে বাঁধা, সেই টান টান প্রখর ব্যক্তিত্ব। তিনি যখন এসে দাঁড়ালেন সেখানে কি বলবো, যেন নক্ষত্রমণ্ডলীর মধ্যে চন্দ্রোদয় হল। তার কাছে গিয়ে কথা কইলে মনে বল পাওয়া যেত। অবনীন্দ্রনাথ ভারত মাতার যে ছবি এঁকেছেন তা ভগিনী নিবেদিতাকেই কল্পনা করে সেই গেরুয়া বস্ত্রের মহিমান্বিত রূপ। নন্দলাল বসুর কোনো একটি ছবি দেখে নিবেদিতার ভালো লাগলো, কোথাও একটা যেন খটকা তার মনে লেগে যায়। কারণ ছবিটি কোনো একজন ব্যক্তি মানুষকে চাক্ষুষ করে আঁকা। নিবেদিতা বলেন, ছবি সবসময় ধ্যান করে আঁকবে। এই তো আমাদের ভারতীয় ছবি আঁকার রীতি। প্রসঙ্গত ধ্যান বিষয়ে নিবেদিতার গভীর শ্রদ্ধা ছিল। ভারতে আসবার আগে থেকেই তিনি বুদ্ধদেবের অনুরাগিনী ছিলেন।
বুদ্ধের ধ্যানরত্ন মূর্তি তার অত্যন্ত প্রিয় ছিল। স্বামী বিবেকানন্দের ধ্যানরত অবস্থায় যে ছবি তিনি দেখেছেন তাকে স্বয়ং তাকে বুদ্ধ মনে হতো নিবেদিতা। নন্দলাল বসুকে একবার বলেছিলেন, তোমরা বুদ্ধদেবের দেশের মানুষ, তোমরা তার মতোই আসন করে বসবে। নিবেদিতা চরিত্রের প্রকৃত স্বরূপ সবচেয়ে ভালোভাবে বুঝেছিলেন রবীন্দ্রনাথ এবং অনবদ্য ভাষায় তা প্রকাশিত করে গেছেন। বলেছেন তার সর্বতোমুখী প্রতিভা ছিল, সেই সঙ্গে তাহার আরেকটি জিনিস ছিল, সেটি তাহার যোদ্ধৃত্ব। রবীন্দ্রনাথের কাছেই আমরা শুনি তিনি যখন বলিতেন আওয়ার পিপল, তখন তাহার মধ্যে যে একান্ত আত্মীয়তার সুরটি লাগিত, আমাদের কাহারও কণ্ঠে তেমনটি তো লাগে না। রবীন্দ্রনাথে তাকে লোকমাতা আখ্যা দিয়েছেন। গভীর শ্রদ্ধার সঙ্গে বলেছেন তিনি নিবেদিতার কাছে যে উপকার পেয়েছেন তার আরো কার কাছ থেকেই পাননি। বলেছেন নিজেকে এমন করিয়া সম্পূর্ণ নিবেদন করিয়া দিবার আশ্চর্য শক্তি আর কোনো মানুষের প্রত্যক্ষ করি নাই। তার মধ্যে মনুষ্যত্বের অপরাহত মাহাত্ম্যকে সম্মুখে প্রত্যক্ষ করিয়া আমরা ধন্য হইয়াছি। প্রতিদিন প্রতি মুহূর্তে তিনি আপনার যাহা শ্রেষ্ঠ, আপনার যাহা মহত্তম, তাহাই দান করিয়াছেন। নিবেদিতার এই তপস্যাকে রবীন্দ্রনাথ বলেছেন সতীর তপস্যা। আমরা সবাই কালিদাসের কুমার সম্ভব কাব্যে শিবের জন্য পার্বতীর কঠিন তপস্যার কথা পড়েছি। স্বয়ং বিশীর্ণ ধ্রুবপর্ণ বৃত্তিতা হচ্ছে তপস্যার পরাকাষ্ঠা। আপনি শুকিয়ে যাওয়া গাছের পাতা মাত্র গ্রহণ করেই জীবন ধারণ, পার্বতী ছিল এই তপস্যা। আর নিবেদিতারূপী সতীর তপস্যা আমরা কি দেখি? রবীন্দ্রনাথই জানিয়েছেন অনেকদিন অর্ধাসন অনশন স্বীকার করিয়াছেন, গলির মধ্যে বাতাসের অভাবে গ্রীষ্মতাপে বিতনিদ্র হইয়া রাত কাটাইয়াছেন। তাহার আশৈশব ইউরোপীয় অভ্যাস ও স্বাচ্ছন্দ্যকে তিনি অনায়াসে প্রফুল্ল চিত্তে ত্যাগ করিয়াছেন। ইহা যে সম্ভব হইয়াছে এবং তাহার তপস্যা যে ভঙ্গ হয় নাই, তাহার একমাত্র কারণ ভারতের মঙ্গলের প্রতি তাহার প্রীতি একান্ত সত্য ছিল। মানুষের মধ্যে যে শিব আছেন, সেই শিবকেই এই সতী সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করিয়াছিলেন। এমন কঠিন সাধনা আর কার আছে? অনেকে মনে করেন রবীন্দ্রনাথের মহৎ উপন্যাস গোরার কেন্দ্রীয় চরিত্রটিতে নিবেদিতার প্রতিচ্ছবি আছে। নিবেদিতার ব্যক্তিত্ব, মনস্বিতা এবং ভারত প্রেমের অন্তরালে কিন্তু লুকিয়েছিল ছোট্ট একটি খুকি। সেই খুকির পরিচয় আমরা পাই শ্রী শ্রী সারদামণি মায়ের সঙ্গে সম্পর্কের সূত্রে। কি মধুর সেই ছবি! গোমটার আড়ালে থাকতো শ্রী শ্রী সারদামণির মুখ। সেকালে ব্রাহ্মণ বিধবা পাড়াগেও বটে। তার সঙ্গে দেখা করতে এলেন 3 বিদেশিনী কলকাতার সারদা দেবীর বাসগৃহে। সবাইকে অবাক করে দিয়ে সারদা মা তাদের সঙ্গে মধুর হাসি খুশিতে আলাপ করলেন। আমার মেয়ে বলে সাদরে গ্রহণ করলেন। একসঙ্গে বসে খেলেন ফল মিষ্টি প্রসাদ। আদরে খুশিতে নিবেদিতা, ম্যাকলাউড ও সারাবুল 3 জনেই মুগ্ধ হলেন। সিস্টার নিবেদিতা হয়ে গেলেন তার খুকি, আদরে গলে যাওয়া এক শিশু। পরে যখনই তিনি শ্রী মায়ের সঙ্গে দেখা করতে গেছেন, তখনই ছোট্ট শিশুর মতো মায়ের মুখের পানে চেয়ে থাকতেন। মা তাকে একটি পশমের হাত পাখা তৈরি করে উপহার দিয়েছিলেন। সেটি নিয়ে যে তার কি আহ্লাদ! একবার মাথায় টাকান, একবার বুকে রাখেন, কি করবেন যেন ভেবে পান না। মায়ের সঙ্গে দেখা করতে যখন রাত্রে যেতেন, তখন কাগজ দিয়ে বাতিটা আড়াল করে রাখতেন যাতে মায়ের কোনো কষ্ট না হয়। পায়ের ধুলো নিতেন সন্তর্পণে একটা রুমাল দিয়ে। যেদিন মায়ের বসবার আসনটি পেতে দেবার সুযোগ পেতেন, সেদিন আনন্দে আত্মহারা হয়ে যেতেন। বারবার মাথায় ঠেকিয়ে চুম্বন করে বিভোর হয়ে সেই আসনটি পেতে দিতেন। অগ্নিকন্যা নিবেদিতা এখানে উধাও। প্রত্যক্ষে নেমে এসেছেন আদরিনী খুকি। এই নিবেদিতার এক আলাদা রূপ, মাধুর্যে সৌন্দর্যে ভরা একটি ছোট্ট
শিশু মেয়ে। মনস্বিনী নিবেদিতা ধরা দিয়েছেন অজস্র প্রবন্ধে এবং কতগুলি গ্রন্থে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এটি একটি ধ্রুপদী গ্রন্থ। এছাড়াও কালী দ্য মাদার, ক্রেডল টেলস অফ হিন্দুইজম, মিথস অফ হিন্দুজ অ্যান্ড বুদ্ধিস্টস, অ্যান্ড ইন্ডিয়ান স্টাডি অফ লাভ অ্যান্ড ডেথ, নোটস অফ সাম ওয়ান্ডারিংস উইথ স্বামী বিবেকানন্দ, ফুটফলস অফ ইন্ডিয়ান হিস্ট্রি এবং আরও কয়েকটি। তার লেখার দ্বারা হাজার হাজার তরুণ উদ্বুদ্ধ হয়েছে। তবে দারুণ কৃচ্ছ সাধন ও প্রচণ্ড পরিশ্রমে তার শরীর মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছিল। শরীর সারাতে জগদীশচন্দ্র অবলা বসু তাকে দার্জিলিংয়ে নিয়ে গেলেন। সেখানে তিনি আরও অসুস্থ হয়ে পড়লেন। অবলা বসু তাকে কন্যার মতো সেবা শুশ্রূষা করলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। 1911 4ই অক্টোবর নিবেদিতার জীবনদীপ নিভে গেল মাত্র 43 বছর বয়সে। তার শেষ উচ্চারণ ছিল, "The boat is sinking, but I shall see the sunrise." দার্জিলিংয়ে তার স্বীকৃতি উৎসর্গীকৃত স্মারক ভবনে এই কথা কয়টি উৎকীর্ণ আছে। "Here lies Sister Nivedita, who gave her all to India." কথাটি বর্ণে বর্ণে সত্য। 1900 খ্রিস্টাব্দে 22 সেপ্টেম্বর নিবেদিতার উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ এক আশীর্বাদ রচনা করেন। মূল রচনাটি ইংরেজিতে, এ বেনেডিকশন। শুরুটা এরকম, "The mother's heart, the hero's will, the sweetness of the southern breeze." শ্রীযুক্ত প্রণব রঞ্জন ঘোষ বাংলায় অনুবাদ করেছেন। আশীর্বাদ, বীরের সংকল্প আর মায়ের হৃদয়, দক্ষিণের সুমিরন মৃদু মধুময়। আর্যবিধি পরে দীপ্ত হোমানম মুক্ত হোমানলে, যে পূর্ণ সৌন্দর্য আর শৌর্য বিরাজে। সকলে তোমার হোক, আরো আরো কিছু, স্বপ্নেও ভাবেনি যাহা অতীতের কেহ। ভারতের ভবিষ্যৎ সন্তানের তরে, তুমি হও বন্ধু, দাসী, গুরু একাধারে। স্বামীজির আশীর্বাদ ও স্বপ্ন নিবেদিতা নিজের জীবনে পরিপূর্ণভাবে সফল করেছিলেন, কিন্তু আমরা কি তার যোগ্য উত্তরাধিকারী? ভগিনী নিবেদিতার জীবন ও কর্মযজ্ঞের বিভিন্ন বিষয়ে অনেক নতুন তথ্যপূর্ণ আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন ইতিহাসবিদ ডক্টর গীতশ্রী বন্দনা সেনগুপ্ত। এখন সঙ্গীত পরিবেশন করছেন উদীয়মান তারকা শিল্পী, আমাদের সকলের অতি প্রিয় শ্রী হিমাদ্রি মুখোপাধ্যায়। নমস্কার, আমি হিমাদ্রি মুখোপাধ্যায়। বিবেকানন্দ জন্মোৎসব সমিতি আয়োজিত আজকের এই বিশেষ দিনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। সিস্টার নিবেদিতার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। কিছুদিন আগেই আমরা পেরিয়ে এলাম শ্রদ্ধেয় শ্রী অতুল প্রসাদ সেনের জন্মদিন, গত 20 তারিখ, এবং আজকে সিস্টার নিবেদিতার জন্মদিন। আমি চেষ্টা করছি সিস্টার নিবেদিতাকে অতুল প্রসাদ সেনের একটি গান দিয়ে আমার সশ্রদ্ধ প্রণাম জানাতে। এই গানের কথাগুলিতে এমন একটি আলাদা ভাবধারা আছে, যেটার জন্য আমি এই গানটি নির্বাচন করেছি। সিস্টার নিবেদিতা ছিলেন আমাদের এই বঙ্গদেশের একজন কান্ডারি, যাকে বলে, স্বামী বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত, এবং তার ভাবধারায় তিনি নানান কর্মকাণ্ড করেছেন আমাদের এই বঙ্গদেশে। তো অতুল প্রসাদ সেনের এই গানে উনি বলেছেন যে যদি দুটো মানুষ খুব আপন হতো, অথবা ঈশ্বর এবং মানুষের মধ্যে একাত্ম হতো, তাহলে তারা আর সুযোগ পেত না জগৎ সংসারকে চিনতে। তো আমার মনে হয় সিস্টার নিবেদিতা, তিনি দৈবিকভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তিনি যদি সেই মাহাত্ম্যে লীন থাকতেন, তাহলে হয়তো তিনি এই জগৎ সংসারে এত কিছু করতে পারতেন না। আমার নিবেদনে অতুল প্রসাদ সেনের একটি গান, সিস্টার নিবেদিতার চরণে।
যদি আপন ঘরে বেশ ঘরে পেতাম না ঠাই, দুজন যদি হতো আপন, দুজন যদি হতো আপন, হতো না মোর আপন সবাই। আমায় রাখতে যদি আপন ঘরে বেশ ঘরে পেতাম না ঠাই, নিত্য তুমি অনিত্য রে আঁকড়ে ছিলাম রুদ্ধ ঘরে, নিত্য আমি অনিত্য রে আঁকড়ে ছিলাম রুদ্ধ ঘরে, কেড়ে নিলে দয়া করে তাই চির তোমারে চাই, রাখতে যদি আপন ঘরে বেশ ঘরে পেতাম না ঠাই। সবাই যেচে দিত যখন গৌরব করে নিনি তখন, সবাই যেচে দিত যখন গৌরব করে নিনি তখন, পরে আমায় কাঙাল পেয়ে বলতো সবাই নাই গো নাই, রাখতে যদি আপন ঘরে বেশ ঘরে পেতাম না ঠাই। তোমার চরণ পেয়ে হরে আজকে আমি হেসে মরে, তোমার চরণ পেয়ে হরে আজকে আমি হেসে মরে, কি ছাই নিয়ে ছিলাম আমি, হায় রে কি ধন চাহি নাই, রাখতে যদি আপন ঘরে বেশ ঘরে পেতাম না ঠাই, দুজন যদি হতো আপন, দুজন যদি হতো আপন, হতো না মোর আপন সবাই, রাখতে যদি আপন ঘরে বেশ ঘরে পেতাম না ঠাই, আমায় রাখতে যদি আপন ঘরে বেশ ঘরে পেতাম না ঠাই। নমস্কার। ভগিনী নিবেদিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন বিশিষ্ট নিবেদিতা গবেষক শ্রী গোপেন্দ্র চৌধুরী মহাশয়। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে দয়িষ্ঠিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ 28শে অক্টোবর 2025, এমনই একটি পবিত্র দিনে সুদূর আয়ারল্যান্ডের ডানগানান শহরের একটি ছোট্ট জায়গা টাইরেননে জন্মগ্রহণ করেন
এলিজাবেথ মার্গারেট নোবেল, যিনি পরবর্তীকালে নিবেদিতা নামে বিশ্ববিখ্যাত হয়েছিলেন। একটু পেছনের ইতিহাসে গেলে দেখব স্কটল্যান্ড থেকে আগত জন নোবেল তারা রাষ্ট্রভর এলাকাতে বসবাস করতেন সুদূর আয়ারল্যান্ডে। পরবর্তীকালে জন নোবেলের পুত্র স্যামুয়েল নোবেল অর্থাৎ মার্গারেট এলিজাবেথ নোবেলের পিতা এবং মেরি ইসাবেল তারা কর্মসূত্রে চলে আসেন টাইরানানে। ডানগানান শহরের টাইরানান বলে একটি বিখ্যাত জায়গা, সেখানে তারা থাকতে শুরু করেন। এই মার্গারেট নোবেলের দাদু জন নোবেল আয়ারল্যান্ডের স্বাধীনতার ইতিহাসে একটি বিখ্যাত চরিত্র। আবার একই দিকে মেরি ইসাবেল, তার বাবা হ্যামিল্টন সাহেব, তিনিও কিন্তু আয়ারল্যান্ডের মুক্তিযোদ্ধার এক উজ্জ্বল নক্ষত্র। এই জন নোবেল অর্থাৎ মার্গারেট নোবেল তথা নিবেদিতার দাদু এবং তার ঠাকুমা এলিজাবেথ নীলাস, এই এলিজাবেথ নীলাসের এলিজাবেথকে নিয়েই এলিজাবেথ মার্গারেট নোবেল নাম হয়েছিল। মার্গারেট নোবেলের বাবা জন নোবেল স্যামুয়েল নামধারী। এই স্যামুয়েল নোবেল তার বিবাহের পরেই 3টি সন্তান জন্মগ্রহণ করেন, 2টি কন্যা, 1টি পুত্র। কন্যা প্রথম, যার নাম এলিজাবেথ মার্গারেট নোবেল, দ্বিতীয় রিচমন্ড, তার একমাত্র পুত্র সন্তান, এবং তৃতীয় তার শেষ কন্যা সন্তান মেয়ে। এদের নিয়ে জীবনযাপন ভালোই কাটছিল। 1867 খ্রিস্টাব্দের এই আজকের পুণ্য দিনটিতে মার্গারেট নোবেল জন্মগ্রহণ করলেন ঠিকই। জন্মের আগে থেকেই ওরা যেন ভাবছিলেন প্রথম সন্তানটি খুবই যেন ভূমিষ্ঠ হওয়ার আগে তাদের যে ব্যথা যন্ত্রণা, গর্ভযন্ত্রণা যাকে বলা হয়, তা থেকে মুক্তির পথ খুঁজছিলেন মেয়ে এলিজাবেথ। মার্গারেট নোবেলকে জন্ম দেওয়ার আগেই তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন ইসাবেল যেন সঠিক সময়ে বিনা কষ্টে তার সন্তান ভূমিষ্ঠ হয়। যদি ভূমিষ্ঠ সঠিকভাবে এবং তার ঈশ্বরের কৃপাতে সন্তান জন্মদানটি সঠিক হয়ে থাকে, তাহলে সেটি ঈশ্বরের উদ্দেশ্যেই নির্দিষ্ট থাকবে বা ঈশ্বরের প্রতি নিবেদিত হয়ে থাকবে। এটি তার ইচ্ছে ছিল। বাবা অর্থাৎ স্যামুয়েল নোবেল মাত্র 10 বছর যখন বয়স এলিজাবেথের, মার্গারেট নোবেলের, 1867 খ্রিস্টাব্দ থেকে মাত্র 10 বছর পরে অর্থাৎ 1877 খ্রিস্টাব্দে স্যামুয়েল নোবেলের প্রয়াণ ঘটে অকস্মাৎ। মা এই 2টি সন্তান, 1টি পুত্র এবং 2টি কন্যা সন্তানকে নিয়ে ফিরে আসেন তাদের আদি জায়গা রাষ্ট্রভরে। সেখানে তাদের পড়াশোনা হ্যালিফ্যাক্স স্কুলে প্রথমে ভর্তি করে দেওয়া। তার পরবর্তীকালে তারা চলে আসেন লন্ডনে, উইলিংটনে। আসলে মামা দাদু হ্যামিল্টন সাহেব তিনি তাদের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেন। পরপর
তার লেখাপড়া, বোন সহ ভাইয়ের মায়ের কাছে থেকে যে দারিদ্রতার মধ্যে মাকে সাহায্য করা, এগুলি মার্গারেট নোবেলের পারিবারিক জীবনে একটা শিক্ষা এবং একটা তাকে ম্যাচিউরিটির দিকে এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ মার্গারেট নোবেল ভাবিকালে বিশ্ব মানব সভ্যতার ইতিহাসে ত্যাগ ও সেবার আদর্শ যে দেশটি, সেই ভারতবর্ষে ভাবিকালে তাকে যে আসতে হবে, তার যেন অনুশীলনটি তার পারিবারিক জীবনেই সংগঠিত হয়ে গিয়েছিল। মাকে সাহায্য করা, ভাই এবং বোনকে মানুষ করা, একদম সারদা দেবীর জীবনীর যেন কিছুটা প্রতিচ্ছবি এখানে খুঁজে পাই আমরা। ছেলেবেলা থেকেই স্বপ্ন ছিল শিক্ষিকা হবেন। মাত্র 18 বছর বয়সে নিজের পড়াশোনা শিক্ষা জগতের অনেকটা অতিক্রম করে তিনি পরপর 4টি স্কুলে শিক্ষয়িত্রীর ভূমিকা গ্রহণ করেন। সেই স্কুলগুলি তাকে এমনভাবে শিক্ষা জগৎকে চিনতে সাহায্য করল, সেখানে আমরা দেখব বিশেষ করে তার জীবনে সংযম, তিতিক্ষা, ছাত্রছাত্রীদের নিয়ে আনন্দে দিন কাটানোর সাথে মানব জীবনের যে রহস্য, কী জন্য আসা পৃথিবীতে, কী জন্য পৃথিবীতে থাকা এবং আলটিমেটলি আমাদের গন্তব্য কী, সেটা তাকে ভাবিত করে তুলত। পরপর 4টি স্কুলে শিক্ষয়িত্রীর ভূমিকা গ্রহণ করার পরে আমরা মার্গারেটকে খুঁজে পাব তার বিভিন্ন স্কুলের মধ্যে ছাত্রছাত্রীরা তার যেন জীবনের চিরসঙ্গী, তাদেরকে নিয়ে রাগবি শ্রমিক প্রবণ এলাকাতে একটি স্কুলে ছাত্রীদের প্রতি তার কর্তব্য, এবং আরও যে 3-4টি স্কুল, তার মধ্যে অন্যতম যেগুলি, সেখানে তিনি তার নিজেকে লিভারপুল, তার বোনের একটি স্কুল ছিল যেখানে পড়াশোনা করত বোন, শিক্ষয়িত্রীর ভূমিকায় তিনিও ছিলেন। তিনি উইলিয়ামটনে আসার পরে 4টি স্কুল অতিক্রম করে নিজের চিন্তাভাবনার মধ্যে স্কুল জীবনকে সাজিয়ে তোলা ছাত্রছাত্রীদের কাছে, তার কাছে একটা স্বপ্ন হয়ে দাঁড়ালো। শিক্ষা কি শুধুই কতকগুলি বিদ্যাভ্যাস বা পুস্তক সম্বলিত তথ্যকে জানা, না নিজের জীবনকে নিজের ইচ্ছার মধ্যে সম্মিলিত করা বা উন্মিলিত করা, এটি শিক্ষার আসল রহস্য হওয়া উচিত। তিনি সেটি উপলব্ধি করে এতদিন পর্যন্ত স্কুলে চাকরি করেছেন, এইবার নিজে একটি স্কুল খুললেন। রাস্কিন বলে একটি স্কুল উইলিয়ামটন খুলে নিজের ইচ্ছা পূরণে তিনি সাফল্য পেলেন। এই স্কুলটি স্বামীজিকে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে যাত্রার পরে, চিকাগোতে বিশ্ববিখ্যাত হওয়ার পরে আমরা দেখব তিনি লন্ডনে যখন গেছেন, মার্গারেট নোবেল তখন ইতস্তত ভারতবর্ষের সাহিত্য নিয়ে চিন্তাভাবনার মধ্যে ছিলেন। লাইট অফ এশিয়া, বুদ্ধের জীবনী সম্বলিত বিখ্যাত বইটি পড়ে তিনি সমৃদ্ধ হয়েছিলেন, এবং হঠাৎই তার এক বান্ধবীর বাড়িতে ভারতবর্ষ থেকে আগত সন্ন্যাসীর ধর্ম, আধ্যাত্মিকতা
এ বিষয়ে আলোচনা শুনতে গিয়ে নিজের জীবনের একটা দিশা খুঁজে পেলেন। 10ই নভেম্বর 1895 খ্রিস্টাব্দ। সেখানে গিয়ে মার্জেশন বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন তার পরিচিতির মধ্যে থেকে বেশ কয়েকজন বান্ধবীদের আমন্ত্রণ জানিয়ে বাড়িতে যে আসরটি বসিয়েছিলেন, কি জানতো সেটি একজন মার্গারেট নোবেলকে তার মা বাবার স্বপ্নকে, ঈশ্বরের জন্য নির্দিষ্ট জীবনটিকে পৌঁছে দেবে, যেখানে গিয়ে তার জীবনটি সার্থক মূল্যায়ন ঘটবে। মার্গারেট নোবেল তার সমস্ত জিজ্ঞাসা চিরাচরিত চার্চের জীবন থেকে বাইরে বেরিয়ে এসে উন্মুক্ত বাতাস খুঁজে পেল, উন্মুক্ত আকাশে নিজেকে বিচরণ করার একটা জগৎ খুঁজে পেল। যা বলছেন ওই বুদ্ধের মতো শিব শিব উচ্চারণে মোহিত হয়ে যাওয়া স্বামী বিবেকানন্দ ভারতীয় সন্ন্যাসী তার মনকে গ্রাস করে নিল। তিনি পরবর্তীকালে একটি চিঠিতে তার বান্ধবীকে লিখছেন এক জায়গায়, যদি সেই সময় লন্ডনে এই মানুষটি না পৌঁছাতেন তাহলে আমার জীবনটা একটা মুন্ডুবিহীন ধড়ে পরিণত হতো, অর্থাৎ কনিষ্কের মতো। মার্গারেট নোবেল তার জীবনকে তিনি খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলেন, প্রথমে চার্চে, সাহিত্যের মধ্যে, সিসেম ক্লাবের মধ্যে, সাংবাদিকতার মধ্যে, স্কুল শিক্ষিকার মধ্যে। অবশেষে খুঁজে পেলেন তার দিশা স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ থেকে লন্ডনে থাকা অবস্থায় যে আলোর সন্ধানটি নিবেদিতাকে দিল, তার জীবনকে সার্থক একটা দিশা খুঁজে পাওয়ার যেন একটা লক্ষ্যে এগিয়ে নিয়ে গেল। স্বামী বিবেকানন্দ তাকে বলে উঠলেন, যদি তোমার ইচ্ছে থাকে ভারতবর্ষের মানুষ তোমাকে গ্রহণ করবে, ভারতবর্ষের মানুষ তোমার মতো মহিলাকে তাদের নারী জাতির শিক্ষার অগ্রগতির কাজে তোমাকে চায়। মার্গারেট তখন গভীর আগ্রহ প্রকাশ করেছিলেন। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে তার নিজের দেশে ফিরে আসার পরে অনেক চিঠিপত্র তার আদান প্রদান মার্গারেটের সাথে হয়। মার্গারেট এই আজকের পুণ্য দিনটিতে আবির্ভাব হওয়ার পরে 31 বছর যখন বয়স তার 1898 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের অনেক ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল তাকে নিয়ে ভারতবর্ষের মেয়েদের উন্নতি সাধন করা, বিশেষ করে শিক্ষা জগতে। নিবেদিতার মধ্যে সমস্ত দিশাগুলি ছিল। অ্যাভেঞ্জার কুকের কাছ থেকে শিল্প ভাবনা শিখেছেন, ক্রোফেটকিন রাশিয়ান বিপ্লবীর কাছ থেকে বিপ্লব চিন্তা শিখেছেন, হ্যাক্সলি বার্নার্ড শয়ের মতো সাহিত্যিক সিসেম ক্লাবের অন্যান্য মেম্বারদের কাছে তার উপযুক্ত শিক্ষা হয়েছে। বিশ্বের সংস্কৃতি জগৎ, সভ্যতার জগৎকে তিনি নতুনভাবে চিনেছেন। সাংবাদিকতার সূত্রে বিশ্বের মানবজাতির ইতিহাসকে ভালোভাবে তার চেনা হয়ে গেছে। সেই সময় অপেক্ষায় যখন ভারতবর্ষে আসার জন্য স্বামীজি তাকে বারবার চিঠি দিয়ে বলছেন, তুমি ওখান থেকেও ভারতবর্ষের জন্য কাজ করতে পারো। আসলে স্বামীজির একটা ইচ্ছে ছিল ঠিকই নিবেদিতাকে নিয়ে কাজে লাগানো, কিন্তু পরবর্তীকালে তিনি সরলা ঘোষালকে নিবেদিতার জায়গায় ভেবে নিয়েছিলেন। কারণ পাশ্চাত্য থেকে ওই মহিলাটি এসে যখন ব্রিটিশ ভারতবর্ষকে শাসন করছে,
তখন কতখানি এই মেয়েটি আমাদের দেশের উপযোগী হবে, এই ভাবনায় তিনি একটু চিন্তিত ছিলেন। কিন্তু আলটিমেটলি মার্গারেটের শরণাপন্ন তাকে হতে হয়েছিল। 1897 খ্রিস্টাব্দের আগে যখন এদেশে আসার চেষ্টা করছিলেন স্বামীজি, ডিসেম্বর মাস 1896 খ্রিস্টাব্দ 15ই ডিসেম্বর এদেশের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিলেন। তার আগে 7ই জুন একটি চিঠি মার্গারেটকে লিখেছিলেন, তাকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। ভারতবর্ষে আজকাল আর নারীদের যে আসল রূপ, নারীদের যে গার্গী, মৈত্রী, সীতা, দময়ন্তী, এই যে নারীদের ভারতবর্ষে একটা বিশাল শক্তির একটা সময় প্রকাশ ছিল, মার্গারেটকে তিনি বোঝাবার চেষ্টা করেছেন যে ভারতবর্ষ আজকাল আর ওই সব নারীদের জন্ম দিতে পারছে না, তাই পাশ্চাত্য দিকে তোমার মতো নারীকেই প্রয়োজনে আমায় ধার করতে হবে, তোমার মতো কেল্টিক রক্তবাহী এই সিংহিনীকেই ভারতবর্ষের আজকে প্রয়োজন। মার্গারেট নোবেল স্বামীজির আহ্বানে অবশেষে 1898 খ্রিস্টাব্দে 28শে জানুয়ারি ভারতবর্ষে পদার্পণ করলেন। শুধু ভারতবর্ষে পদার্পণ নয়, পদার্পণ করে তার এত আনন্দ, স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ পবিত্র তীর্থভূমি, ত্যাগভূমি, তার আকাশ বাতাস সমস্ত কিছু ধূলিকণা পর্যন্ত পবিত্র স্বামীজির মুখে তিনি শুনেছেন। সেখানে পৌঁছে ওই খিদিরপুর ডকে যখন তিনি প্রথম উপস্থিত হলেন, মার্গারেট জেটিতে চুমু খেয়ে উপরে আকাশের দিকে তাকিয়ে উন্মিলিত হস্তদ্বয় উপরের দিকে তুলে স্বামীজি গেরুয়া পোস্তে তার দিকে ধাবমান হচ্ছেন তাকে ওয়েলকাম করার জন্য। মার্গারেট এলিজাবেথ নোবেল বলে উঠলেন, আই অ্যাম দ্য উইনার, আমি বিজয়িনী, ফাইনালি আই হ্যাভ রিচড ইন্ডিয়া, আমি ভারতবর্ষে আসতে পেরেছি, আমি ধন্য, আমি সত্যি গর্বিত। মার্গারেট নোবেল স্বামীজির দ্বারা প্রথমে পার্ক স্ট্রিট অঞ্চলে যেখানে সাহেবরা থাকতেন, ওই পাড়াতে একটি হোটেলে, কন্টিনেন্টাল হোটেল 49 পার্ক স্ট্রিটে তাকে রাখা হলো কিছুদিন। সেখান থেকে স্বামীজির প্রথম বেলুন মঠ কেনার পরে যে ভূমিটিতে কোনো সাধু, সন্ন্যাসী বা ভারতীয়রা থাকার সুযোগ পাননি, নিবেদিতা সেই বেলুন মঠের জন্য সদ্য কেনা ওই 22 বিঘে জায়গা মিস মুলারের পয়সাতে, সেই বিখ্যাত আজ যে বেলুন মঠ আমরা দেখছি, তার প্রাথমিক অবস্থায় নিবেদিতার আগমন হয়েছিল। ওই 1898 খ্রিস্টাব্দে আসলে রামকৃষ্ণ মঠ মিশনের লক্ষ্মীস্বরূপা এই নিবেদিতারও ভারতবর্ষে আগমন তথা মার্গারেট নোবেলের আগমন। আমার ভাষায় যে কথাটি আমার আগে বলা উচিত ছিল, আমরা সবাই নিবেদিতার জন্মদিন আজকের দিনটিকে পালন করছি আমরা। আমার ভাষায় নিবেদিতার জন্ম আজকে নয়, আজকে যার জন্ম হয়েছিল তার নাম মার্গারেট নোবেল, তার বাবা মার নাম ছিল স্যামুয়েল নোবেল এবং মায়ের নাম ইসাবেল। কিন্তু নিবেদিতার জন্ম ভারতবর্ষে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে, তার পিতা, তার অভিভাবক, মাতা সবই কিন্তু স্বামী বিবেকানন্দ। সেটি 25শে মার্চ 1898 খ্রিস্টাব্দে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে তার ব্রহ্মচর্য মন্ত্রে দীক্ষা দিয়ে, শিবের পূজা করিয়ে, বুদ্ধের মূর্তির সামনে তাকে এগিয়ে দিয়ে স্বামীজি বলেছেন, যাও, যিনি 500 বার জন্মগ্রহণ করেছিলেন অপরের মুক্তির জন্য, যিনি একটিবারও নিঃশ্বাস গ্রহণ করেননি নিজের জন্য, তার শরণাপন্ন হও। নিবেদিতা বহুজন হিতায় বহুজন সুখায় স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে, বুদ্ধের সেই বাণীকে সামনে রেখে
স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন। স্বামীজি দেখেন, তাকে বলেছিলেন, আজ থেকে এই ভারত সন্তানের তরে, ভাবিকালে ভবিষ্যৎ ভারত সন্তানের তরে তুমি জননী, সেবিকা, বান্ধবী হয়ে ওঠো। সত্যিই তিনি তার ছোট্ট 13 বছরের ভারতবর্ষের জীবনে যদি দেখি, তার মধ্যে 2 বছর বাইরেই কেটে গেছে। আরও মার্গারেট নোবেল থেকে তার নিবেদিতায় উত্তরণ 25শে মার্চ 1898। এটি নব জন্মে নিবেদিতার রূপান্তর মার্গারেট থেকে ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য সমস্ত দিক দিয়ে যিনি উদ্বুদ্ধ করেছেন। ইভেন ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস, নিবেদিতার জীবন ভারতবর্ষের মানুষকে এক নতুন আলোক দিশা দিয়ে তিনি আজ পূজিত হচ্ছেন ভারতবর্ষের সর্বত্র। আসলে মার্গারেট নোবেলকে নিবেদিতা রূপে পূজার আসনে বসিয়ে আজকে আমরা যাকে পূজা করি, যাকে নিয়ে আলোচনা করি, এই মার্গারেট নোবেল ভারতবর্ষের সাথেই ভারতবর্ষের পরিচয় করে দিয়েছেন। আমরা দেখেছি প্রথম 1.5 বছর মার্গারেট নোবেল 1898 খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে 1899 খ্রিস্টাব্দের 20শে জুন পর্যন্ত ভারতবর্ষ থেকে তিনি প্রথম যে 3টি কাজটি করেছিলেন, সেখানে তিনি প্রথমে ভারতবর্ষকে চিনেছিলেন। 11ই মার্চ স্টার থিয়েটার হলে এই জাতির সাথে পরিচিতি হয়েছিলেন। স্বামীজির দ্বারা পরিচিতি লাভ করে ভারতবর্ষকে জেনে ভারতবর্ষের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে প্লেগ রোগে নিজে ঝাঁপিয়ে পড়লেন। 2, এদেশের সমাজের সাথে সব দিক দিয়ে পরিচিতি লাভ করলেন। 3, তিনি মা সারদা দেবীর মতো এক মহিলা, ভারতবর্ষের মহিলাদের জন্য কাজ করতে আসা, ভারতবর্ষের নারীদের মহত্তমা যে চরিত্রটি তার ভাষায়, তার সান্নিধ্য লাভে তার জীবনে পথ চলা শুরু করা। 1899 খ্রিস্টাব্দের আগেই তিনি ভারতবর্ষ ছেড়ে যাওয়ার আগে 1898 লাস্টের দিকে আজকে সারদা দেবীর যে ছবিটি আমরা সর্বত্র পূজিত হতে দেখি, এটি আসলে নিবেদিতার সবচেয়ে বড় দান। জগজ্জননী মাকে তিনি সারা বুলের অনুরোধে, মাকে অনুরোধ জানিয়ে তার বস্ত্র, কেশ সমস্ত কিছু সুসজ্জিত করে একজন বিদেশি ইংরেজি ফটোগ্রাফারকে দিয়ে ছবি তুলিয়ে তার বাড়ির ছাদে, কেউ বলে হয়তো 10-এর 2 বোস পারলেনে মা যে বাড়ি থাকতেন সেই বাড়ির ছাদে মায়ের ওই জননী, জগজ্জননীর রূপী ছবিটি আমাদিকে উপহার দিয়েছিলেন বলতে পারি। এই 1.5 বছরের মধ্যে এই 3টি তার অবদান, ভারতবর্ষের সাথে তার পরিচয়, মায়ের সাথে জগৎ সংসারের পরিচয় করিয়ে দেওয়া, প্লেগ রোগে মানুষের সেবায় আত্মনিয়োগ করা, আর স্বামীজির ইচ্ছা ভাবিকালে ভারতবর্ষের নারীদের শিক্ষায় অগ্রগতির জন্য নিবেদিতার এদেশে আসাকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে এই কালী পুজোর দিনে 1898 খ্রিস্টাব্দে মা সারদা দেবী ঠাকুরের পুজো করে যে স্কুলটির যাত্রা শুরু করে দিলেন মা 3টি কথা বলে, যে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা প্রকৃত ভারতীয় নারী রূপে সকলের কাছে শ্রদ্ধাযোগ্য হবে। সত্যি সেটি অক্ষরে অক্ষরে আজ প্রতিফলিত হচ্ছে। এই 1.5 বছর পরে নিবেদিতা পাশ্চাত্য স্বামীজির সাথে চলে যেয়ে স্কুলের জন্য অর্থ সংগ্রহ করতে শুরু করেন। তার 2 বছর পরে তিনি আবার ফিরে আসেন 1902 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। 1902 খ্রিস্টাব্দ থেকে পাক্কা 5.5 বছর মার্গারেট নোবেল
ভারতবর্ষের মানুষের সাথে এবার ভারতবর্ষের সাথে পরিচয় করে দিলেন। আগের 1.5 বছর কী ছিল, তিনি ভারতবর্ষের সাথে নিজে পরিচিত হয়েছিলেন। এইবার ভারতবর্ষের মানুষের সাথে, ভারতবর্ষের সমস্ত সম্পদের সাথে পরিচয় করে দিলেন। দেখব শিল্পে অবনীন্দ্রনাথ ঠাকুর, হ্যাভেল, অসিত হালদার, নন্দলাল, সুরেন গাঙ্গুলি, কুমারস্বামী এদের সাথে পরিচয় করে দিচ্ছেন এবং তাদেরকে সমৃদ্ধ করছেন। সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর, দীনেশ সেন তাদেরকে সমৃদ্ধ করছেন। বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস, প্রফুল্ল রায়কে বিজ্ঞান জগতে তাদেরকে সমৃদ্ধ করছেন। স্বাধীনতার ইতিহাসে ভারতবর্ষের যুব সমাজকে উদ্বুদ্ধ করছেন। ভারতবর্ষের জাতীয়তার ইতিহাসে তাদের মাতৃভূমিকে পুনরুদ্ধারের ইতিহাসে নিবেদিতার ভূমিকা অনবদ্য। এটি তার উপলব্ধি, এটি তার ভারতবর্ষের প্রতি সবচেয়ে বড় দান। তারপরে যে 6 মাস করে কাটিয়েছেন 1910 খ্রিস্টাব্দে এবং 1911 খ্রিস্টাব্দে, সেখানে শুধুই তার এই ভারত তীর্থে থেকে ভারতবর্ষকে উপলব্ধি করা, এবং সেই উপলব্ধি শুধু ভারতবর্ষের নয়, পৃথিবীর মানুষের ভারতবর্ষের প্রতি যে সঠিক উপলব্ধি সেটি নিবেদিতার দ্বারা সংগঠিত হয়েছিল বলেই আজ নিবেদিতা ভারতবর্ষের মানুষের কাছে নয়, বিশ্বের মানুষের কাছে একটি চরিত্র, যে চরিত্র পৃথিবীর মানুষ ভারতবর্ষকে খুঁজে পাবে। নিবেদিতা আজকে ভারতবর্ষের অন্যান্য দেবদেবীর মতোই ভারতবর্ষের মানুষের কাছে পূজিত হচ্ছেন। রাস্তার মোড়ে মোড়ে, মন্দিরে মন্দিরে নিবেদিতাকে পূজা করা হয়। নিবেদিতার নামে স্কুল, নিবেদিতার নামে শিক্ষা প্রতিষ্ঠান, নিবেদিতার নামে ইউনিভার্সিটি, নিবেদিতার নামে হসপিটাল, নিবেদিতার নামে আজ দেশের সর্বত্র একটি আলোড়ন। সেই আলোড়নে নিবেদিতা সদা জাগ্রত রয়েছেন। তাই নিবেদিতার শুভ জন্মদিনে বেশি কথা বলা না, সময় অপব্যয় করে এটুকু বলা যায়, ভারতবর্ষের সাথে নিবেদিতার পরিচয় করিয়ে দেওয়া ভারতবাসীর সাথে নিবেদিতার সবচেয়ে বড় অবদান। আমরা ভারতীয়, ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, কিন্তু ভারতবর্ষের সাথে পরিচিতি লাভ করেছি আমরা এই পাশ্চাত্যে জন্মগ্রহণকারী মহিলাটির সান্নিধ্যে। আজ এই পর্যন্তই। নিবেদিতার সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতি, শিল্প ভাবনা সমস্ত দিক দিয়ে, এক একটি দিক নিয়ে আলোচনা করতে গেলে এক একটা উপন্যাস তৈরি হয়ে যাবে, যেটি তৈরি করে রেখে গেছেন অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু মহাশয়। রবীন্দ্রনাথ ঠাকুর যাকে আখ্যা দিয়েছেন এদেশের মানুষের জন্য, এদেশের শিশু সমাজকে নিজের অঞ্চলে রেখে লালন পালন করে নিবেদিতা বুঝিয়ে দিয়েছেন তিনি শুধু একজন ভারতপ্রেমী নয়, তিনি তার অঞ্চলে রেখে সমাজটাকে, সমগ্র সমাজটাকে এমনভাবে লালন পালন করেছেন রবীন্দ্রনাথের ভাষায়, তাই তিনি লোকমাতা। নিবেদিতার পূর্ণ জন্মদিন, সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার। যাদের আহ্বানে এই আলোচনা, তাদের সকলের কল্যাণ কামনা করি। জয়তু নিবেদিতা। নিবেদিতার বিষয় আলোচনা করলেন বিশিষ্ট নিবেদিতা গবেষক শ্রী গোপেন্দ্র চৌধুরী মহাশয়। সভাপতির ভাষণ প্রদান করছেন সমিতির কার্যকরী সভাপতি বিশিষ্ট আইনজীবী শ্রী রবীন্দ্রনাথ মজুমদার মহাশয়। নিবেদিতার 159তম জন্মদিবস, সেই উপলক্ষে আমি তার সম্বন্ধে কিছু বক্তব্য রাখছি, যেগুলো লিখিতভাবে আমি বলছি। Women's education and empowerment. Establishing schools such as Karjo Gurukul in Kolkata to provide a modern educational rooted in the traditional Indian heritage. Championed
vocational training for women in essence ensure economic independence, provided educational and skills to young widows and girls through flexible afternoon session classes, national consciousness, and social reform, promoted sense of natural aimed at and patriotic duty among the Indians, advocated against partition of Bengal 1905, supported the growth of Indian nationalism and inspired revolutionaries through her lectures and activities. Designed a prototype for the first Indian national flag. এই হচ্ছে তার কার্যকলাপের একটা বিশেষ অংশ। আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রী জগন্নাথ দাস মহাশয়। উৎসবের মরশুমের মধ্যেই আমরা আমাদের সমিতির সহসভাপতি ও কার্যকরী সমিতির সক্রিয় সদস্য রঞ্জিত ভট্টাচার্য মহাশয়কে হারিয়েছি। গত 14 অক্টোবর 2025 সন্ধ্যা 7টায় তিনি রামকৃষ্ণ লোকে গমন করেছেন। শ্রদ্ধাবনত চিত্তে আমরা তাকে স্মরণ করছি, তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। ভগিনী নিবেদিতার 159তম জন্মদিবসে তার প্রতি আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। আয়ারল্যান্ডবাসী এই বিদুষী নারী 1895 সালে লন্ডনে স্বামী বিবেকানন্দের বক্তৃতা শুনে স্বামী বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করেন। নিবেদিতার গুরুভক্তি ছিল অতুলনীয় এবং বর্তমান প্রজন্মের কাছে শিক্ষণীয়। গুরুর আদেশে তিনি ভারতের নারীদের সর্বাঙ্গীন উন্নতিকল্পে আত্মোৎসর্গ করেন। ভালোবাসা, ত্যাগ ও সেবার মন্ত্রে তিনি হয়ে উঠেছিলেন যথার্থ ভারত উপাসিকা। তাই তার জীবন ও আদর্শ ভারতের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বিবেকানন্দ জন্মোৎসব সমিতি প্রতি বছরেই তার জন্মদিন মহাসমারোহে পালন করে থাকে। আজকে তার 159তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা চক্রে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তার বহুমুখী কর্মকাণ্ডের বিষয়ে তথ্যপূর্ণ বক্তব্য রেখে আমাদের ধন্য করেছেন শিলিগুড়ি মহাবিদ্যালয়ের ইতিহাসের প্রধান অধ্যাপিকা ডক্টর গীতশ্রী বন্দনা সেনগুপ্ত। তাকে আন্তরিক ধন্যবাদ জানাই বিশিষ্ট নিবেদিতা গবেষক শ্রী গোপেন্দ্র চৌধুরী মহাশয়কে তথ্য সংকলিত বক্তব্য দিয়ে আমাদের ঋদ্ধ করার জন্য। ধন্যবাদ জ্ঞাপন করব বিশিষ্ট আইনজীবী শ্রী রবীন্দ্রনাথ মজুমদার মহাশয়কে আজকের অনুষ্ঠানে সভাপতির ভাষণ প্রদান করার জন্য। সমিতির সাধারণ সম্পাদক শ্রী জ্যোতিপ্রকাশ বসুকে ধন্যবাদ জানাই। বিবেকানন্দ জন্মোৎসব সমিতি এবং তার কার্যধারা বিষয়ে বক্তব্য রাখার জন্য। আজকের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন বিশিষ্ট শিল্পী শ্রী শুভ্র মজুমদার এবং উদীয়মান তারকা শিল্পী শ্রী হিমাদ্রি মুখোপাধ্যায়। তাদের দুজনকেই সমিতির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই।
অশেষ কৃতজ্ঞতা জানাবো প্রাণারাম চ্যানেল এবং শ্রী পবিত্র কুমার সুর মহাশয়কে তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা যারা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। বিবেকানন্দ জন্ম সমিতির উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরেও শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মতিথি উৎসব পালিত হবে সমিতির কার্যালয় গোরাচাঁদ ভবন 1801 সাহিত্য পরিষদ স্ট্রিটে আগামী 11ই ডিসেম্বর 2025। এই উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। এই সঙ্গেই আজকের আলোচনা চক্র শেষ করছি। ভারত সেবায় নিবেদিলে প্রাণ, তুমি যে নিবেদিতা।